ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। আজকে পড়তে চলেছি বিরজা হোম ও তার বাধা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুরু করার আগে আপনাদের সবাইকে বলে দিই, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আরও এরকম গল্প শুনতে আমার চ্যানেলে। আমি ভাবছি ওয়াক অ্যান্ড টক থেকে নতুন একটা নাম, ভূতের গল্প বা ওরকম কিছু বানানোর। আপনারা পাশে থাকলে লোগো এবং পুরো ফরম্যাট আমি একটু চেঞ্জ করব। শুরু করতে চললাম আজকের গল্প, বিরজা হোম ও তার বাধা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা। বোয়াল কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী এই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত তাকে। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শ্রদ্ধাযাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বীর্যা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সাপক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নিরাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করতেন না। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটো ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের মতো দারুণ এক গরম পড়েছিল। ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্ম ছুটির পর। কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে, মাস্টারদেরও উস্কানি তাদের ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরলী মুখুজ্জে, এ নামে তিনি এ অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত, গম্ভীর স্বরে বললেন, ইজের মেঘ, আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুলের ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে। ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না, মেঘে। কাশ ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলতে দ্বিধা করতে পারত, কিন্তু মুরলী মুখুজ্জের পণ্ডিতের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বতা তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশে শিক্ষকদের বিশ্রাম কক্ষে থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনা থেকে পুলকিত হয়ে পড়েছিলাম। মুরলী মুখুজ্জের নিঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাত মেঘা, মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আউটরোস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়াবিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যে মেঘের চেহারা যেন ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন, আরও একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পর বিকেলে 5:30টার পরে আকাশ ধরে পড়ল। ছেলেরা তখনই স্কুলে আটকে ছিল। কোথায় আর যাবে? সবাই আটকে পড়েছিল। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটি দিলে আর এমন হতো না। মুরলী বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান আর ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন।
জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গান্ট্রেনের প্রবন্ধ পড়ে দেখবেন এই বছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? ইউলিসেন ওয়াল্ডার পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে ইউলিস্থলিকিন গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গভীরবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলে তিনি সম্ভবত সকঞ্চিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা হয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির ধাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি এবং মনে কেমন একটা দোলা দেখা যাচ্ছে। আমাদের দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্যে, বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি? হোম করার পর তাহলে বলেছে? গোপীবাবু অর্ধস্ফূর্ত স্বরে বললেন, বসলো লাগে তাক না লাগে তুকে। ভৈরব চক্রবর্তী কথা শুনতে পেয়ে বললে, আসুন দুজনেই আমার বাড়িতে মাস্টারে বাবুরা, দেখুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ ঘুমট। রাত্রে ঘুমই নেই। গোপীবাবু কেবল বলছিল, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার ভুল আছে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের ভেতরে। সেখানে সত্যি হোমের আগুন কুণ্ড, বালি বিছিয়ে তৈরি করে বেলকাঠ ও জগকি ডুমুরের ডালের বাড়তি সমিধ যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণপত্রে সিধে সাজানো তামার তাতে নারায়ণ শিলা, সিঁদুর, বেলপাতা। তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে। উপকরণের অবশেষে এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক বিশ্বাস করেন? নিশ্চয়, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমন্দির আসনে জপ করার সময়। বলুন না 2-1টা ঘটনা। না না, সে সব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছর হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। এটা চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিকে। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায়। ছড়ো ছড়ো করে পাকা জাম পড়তে লাগলো। চক্রবর্তী মশাইয়ের বাড়ির শানের গাছটা থেকে নতুন রকমের এক আওয়াজ শুরু হলো। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জাকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে দিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা। এখানে এখনো বছর পড়েনি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে এ মেয়েটির জন্য। বিরজা হোম পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াগা। ঘর কতক ব্রাহ্মণ আর বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার দাঁড়েই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাতবেড়ি। তারপর শুনুন,
গ্রামে গিয়ে পৌঁছালাম বিকালে। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুল মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক, তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনও দিব্যি দাঁতের জোর, ওই বয়সেও এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তাতে বহুদিনও নষ্ট হয়নি। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে পড়েছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটাসোটা ছিল বোঝা যায়। গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ দুটো বুজে একপাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি শক্তই আছে। হঠাৎ কোনো ভয় কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নেড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে, কিন্তু সেখানে নেই না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন ইঙ্গিত এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই। রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে, দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেও চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি কি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? কে আপনি? আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকারে ভাঙা মন্দিরের সেখানে এখন মেয়ে মানুষ আসবে কি? নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কি? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদ সবই সম্ভব করে। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফদ্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজলো। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমরা গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো,
কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি শৈষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে, মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। এ বাড়ির ছাদ আরেক বাড়ির ছাদের মতো 10-12 ফুট চওড়া। এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদ, তোলা উনুন, রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বুড়ি আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে ভাত নিয়ে বেড়ে হাঁড়ি থেকে আংটা কলার পাতে নিয়ে খেতে শুরু করলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামে নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জলের আলোয় মাছ ধরার ঠুক ঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করেছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন কই অত বড় গাছ, একটা তাল গাছ। কই না তো দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কি রকম তাল গাছ? ও কি আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি। তাল গাছ না, এখানে ভাবলে এই দেখুন গায়ে কাটা দিচ্ছে। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিচ্ছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার তত বড় হাত পা সেই মাপে, মাথা একটা জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাতার মতো রাঙা। আগুন ঠিকরে পড়েছে। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম। দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল ছাল নারকেল গাছের মতো তো ঢেঙা খপ্পরে মার্কা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মধ্যে। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই, কোথাওই দাঁড়িয়ে নেই। দুই বাড়ির মধ্যিখানের ফাঁকাটাতে দাঁড়িয়ে বলা যায় না, কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, আর নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলো আর গোলার ধানের ভাত খেতে না পারে পরের দিন, তাহলে সেটা অস্বাভাবিক নয়। আমি অপদেবতা দেখেছি। পঞ্চমুখীর আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম। ঠক ঠক
করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়েছে। দুর্বল মানুষ আর মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই সামলায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপতে শুরু করে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সর্বশুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, ওর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখে রগড়ালাম আমি, কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। ঢুকি মেয়েটি মারা গিয়েছে তক্ষুনি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। ধন্যবাদ। কেমন লাগলো বিভূতিভূষণের এই গল্পটি? আমার যতদূর মনে হয় এই গল্পটি তারানাথের আগেই লেখা হয়েছিল। বলা যায় এইরকম গল্পগুলো লিখেই আস্তে আস্তে তারানাথের তৈরি তিনি করেছিলেন। আমার বেশ ভালো লাগলো। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও গল্প শুনতে। এবং এইরকমই একটি গল্প আমি মীর আফসার আলীর চ্যানেলেও শুনেছিলাম। আমি চেষ্টা করছি আরও এরকম গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন করার। ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।